এই এই মাইকে এরকম জোরে ফু দিতে হয় না। এটা কি তোর পাড়ার মাইক নাকি যেরকম জোরে জোরে ফু দিচ্ছিস? ফু দিতে হয় না? না, তোকে কে বললো এসব কথা? আমাকে বৌদি বলেছে। বৌদি খুব শিক্ষিত, বৌদি সব জানে। তোর বৌদি শিক্ষিত, তোর বৌদি সব জানে, আমি কিছু জানি না। এই তো তুই জানিস না। শোনা, তোকে কালকে না আমি একটা অ আ ক খ বই কিনে দেবো, সেটা তুই পড়বি। দেখ চাপা, আমি অ ক খ জানি, আমাকে এত তোর সবসময় অভ্যেস হচ্ছে আমাকে না ছোট করা। ঠিক আছে, করছি না, ভগবান তোকে এমনি সাইজে ছোট করে পাঠিয়েছে। আর তোকে আমি কালকে না ABCD বই কিনে দেবো। A for apple, এ ফর আপেল, A for apple, এ ফর আপেল, কিসটা A for apple, হ্যাঁ তোকে ছাড়বো। এ ফর আপ, ঠিক আছে বল। B for ball, বি ফর বয়, বি ফর বয়। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমাকে স্কুল মাস্টার বলেছিল তুই তো বড় হচ্ছে কিন্তু বল, B for ball, বল। বি ফর বল, হ্যাঁ B for ball, আচ্ছা বল। তা চাপা কেসটা অনেক হয়েছে, এটা নিয়ে আর বিফর বল নিয়ে আর ঝগড়া করতে হবে না। এই যে তোমাদের এত মানুষ চেনে, একটা মানে দারুণ ব্যাপার, সেই জন্য আজকে তোমাদের সামনে আমি এক সাউন্ড কে আছে গো, একটু ঠিক করে দাও মাইকটা। তো আজকের এপিসোডটা যে একদম অন্যরকম কিছু সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে আমার সঙ্গে রয়েছে হিট জুটি, যাকে বলা ইউটিউবের হিট জুটি, প্রিয়া অর্ণব। প্রিয়াঙ্কা দি, অর্ণব দা, ওয়েলকাম টু টক বক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা কেমন আছো বল? তোমাদের যে মানে কন্টেন্ট হচ্ছে মানে এখন তোমাদের যে কন্টেন্ট গুলো সেগুলো ভীষণ হার্ট টাচিং বলবো, আর সমাজে সত্যিকারের যে ইনফ্লুয়েন্সার বলতে যা বোঝায়, তোমরা সত্যি সমাজকে সেইভাবে ইনফ্লুয়েন্স করছো। অ্যাকচুয়ালি আমি এবং অর্ণব যখনই আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলি, তখন ওই একটা জিনিস খুব হিট করে আমাদের মাথার মধ্যে, যে আমরা শুধু যে একটা মেসেজ দিচ্ছি তা নয়, আমরা একটা হ্যামারিং করা টাইপ ব্যাপার করছি, যে না, আমাদের এই কথাটা শুধু মেসেজ হিসেবে না নিয়ে এটাকে যদি আমরা সমাজের মধ্যে এটাকে চালনা করতে পারি, বা বলা যেতে পারে যে সমাজে আমরা এরকম দেখতে পেলে হয়তো খুব ভালো লাগবে, সেইটা আমাদের একটা চেষ্টা। তোমাদের এই পুরো বিষয়টা শুরু কিভাবে, মানে কিভাবে তোমাদের মাথা থেকে এলো যে সোশ্যাল মিডিয়ায় কিছু করব, এরকম কন্টেন্ট? প্রথমে তো জাস্ট মনে হয়েছিল যে আমরা কমেডি করব, যেহেতু ওর অভিনয় শেখার একটা জায়গাও শিখেছে। আমি যতটুকু শিখেছি সেটা ওর থেকে, ও একটা ইনস্টিটিউশন থেকে শিখেছে। তো আমার মানে যদি অভিনয়ের গুরু কেউ বলে থাকে সেটা হচ্ছে অর্ণব চ্যাটার্জি। ওরে মানে তোমার কি অভিনেতা হওয়ারই ইচ্ছে ছিল? যে তুমি খুব ভালো একজন অ্যাক্টর। ব্যাপারটা হচ্ছে আমি মানে কি বলবো, আমি চেষ্টা করেছি অনেক কিছু করবার। আমি একটা সময় ডান্স করেছি। আচ্ছা, ঠিক আছে। তারপরে ডান্সার? হ্যাঁ, ওকে, কোন ফর্ম? কথক ডান্সার। ওকে। তো আর ইন্ডিয়ান ক্রিয়েটিভ, আচ্ছা, এইটা প্রথম করতাম। তারপরে আমি একটা অ্যাক্টিং ইনস্টিটিউশনে জয়েন করলাম। সেখান থেকে ঠিক হলো যে না, অভিনেতা হতে চাই। তো তার সঙ্গে আমার আরো 5টা জিনিস, এটা কি হচ্ছে মানে এটা করছি ওটা করছি সেটা করছি, কিন্তু ঠিক জায়গাটা মানে পাচ্ছি না সেই কাজের জায়গাটা। এবার যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে ওই যে লকডাউনটা স্টার্ট হলো, সেই সময় একদম ঘরে বসে থাকা, ভালো লাগছে না, কিছু লাগছে, তখন আমার সামনেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা, তখনই কমেডি ভিডিওটা খুবই তখন আমি দেখছি, ও দেখছে, দুজনে তখন একটা প্ল্যাটফর্ম ছিল, মানে একটা অ্যাপ ছিল হচ্ছে টিকটক, যেটা আমাদের ব্যান হয়ে গেছে। সেই টিকটকে দেখতাম অনেকে ভিডিওস বানাচ্ছে, তারা খুব হিট হচ্ছে, ভাইরাল হচ্ছে, শর্ট ভিডিওর জায়গা টিকটক থেকেই এসেছে। ওই টিকটককে যখন আমরা শুরু করলাম তখনই টিকটকটা ব্যান হয়ে গেল। তো এটা আমাদের কাছে একটা বড় ধাক্কা হয়েছিল, যে তাহলে আমরা আমাদের যে একটা দিক এক্সপ্লোর করার চেষ্টা করেছিলাম সেটা সামহাও গিয়ে বন্ধ হয়ে গেল। তারপরেই দেখলাম হঠাৎ করে ওই ফেসবুকে ভিডিও দেওয়ার জায়গাটা খুলে গেল। টিকটক যখনই ব্যান হলো তখন ফেসবুক তার রিল সেকশনটা চালু করলো, ইউটিউব শর্ট সেকশনটা চালু করলো। তখন আমরা প্রথমে কয়েকটা ভিডিও ওরকম বানালাম পরপর ফেসবুকে। তো ভিডিও বানিয়েছি, হঠাৎ দেখি আমাদের ফলোয়ারটা হঠাৎ করে দ্রুত বেড়ে গেছে, যে এই কটা দিনের মধ্যে এতজন, এবং রীতিমতো আমাদের কমেডি ভিডিও কিন্তু লোক দেখছে এখনো পর্যন্ত। তারপর মাঝে একটা গ্যাপ হয়েছে, বিকজ আমার 2020 আমার প্রেগনেন্সি জার্নি ছিল, মানে তখন আমার প্রেগনেন্ট অবস্থাতে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম, সেগুলো মানুষ দেখেছিল। তারপর মেক পাওয়ার পর একটা গ্যাপ নিয়েছিলাম, তারপর শুরু করলাম যে না, এটাকে আমরা সিরিয়াসলি হ্যান্ডেল করবো। হ্যাঁ, তো তখন তারপরে যেটা জিনিস হলো সেটা হচ্ছে যে আমরা ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের যে অডিওগুলো, এই অডিওগুলোতে আমরা লিপসিং করে ভিডিও,
করা শুরু করলাম, দ্যাট ওয়াজ আ বুম। যে ভানু বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটা, মানে ওই সিরিজ বলা হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা ভিডিওই আমি দেখেছি। সেই সময় তোমরা যেগুলো লিপসিন্স যথেষ্ট শক্ত নিজেরা অভিনয় করা, সেটার থেকেও বেশি শক্ত যে একটা অর্থে রেকর্ডে সেটা মেটাতো, এবং তার সঙ্গে সঙ্গে অভিনয়, প্রত্যেকটা পজ, প্রত্যেকটা দাড়ি কমা ভীষণ ইম্পর্টেন্ট সে জায়গায়, মানে প্রচুর প্র্যাকটিস আমি দরকার। মনে করতে পারছি না ওই অডিও, মানে ওটার কি নাম ছিল অডিওটার, কৌতুক নকশা, আমি মনে করতে পারছি না। লর্ড ভানু, দ্যাটস রাইট, লর্ড ভানু, ওইটার একটা সেকশন স্বামী স্ত্রীর আছে, সেইটা আমরা 2টো পার্টে করেছিলাম। আর তখনও কিন্তু ফেসবুকের রিল সেকশনটাও কিন্তু 1 মিনিটের মধ্যেই করতে হতো, এখন ওটা এক্সটেন্ডেড হয়ে 1.5 মিনিট হয়েছে। তো সেইটা করতে আমাদের একটা হিউজ মানুষ প্রচন্ড ভালোবাসা তৈরি। দিয়েছে, খুবই মানে অ্যাপ্রিসিয়েট করেছে অনেকে, যারা পুরোনো দিনের কাজ পছন্দ করে তারা ভীষণ রকম অ্যাপ্রিসিয়েট করেছিল। তারপর যেটা হলো কি, এখনো আমরা এই কথাটা মানুষকে বলে বোঝাতে পারি না, যে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা আর ভানু বন্দ্যোপাধ্যায়ের কমেডি করছেন না কেন। সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। এখন আমরা যে মুহূর্তে এসে দাঁড়িয়েছি, এখন কোনো কপিরাইট ক্লেম যদি আমরা পাই, সেটা আমাদের কাজের ক্ষেত্রে ভীষণ রকম এফেক্ট আসছে, একদমই তাই। যে আমরা একটা ভিডিও বানালাম, সেখান থেকে যদি আমি আমার যতটুকু প্রাপ্য সেটা যদি না পাই, তখন ওই কাজগুলো করার কোনো মানে থাকে না। এবার আমরা একটা জিনিস চেষ্টা করেছিলাম, সেটা কিছু আমাদের যারা অডিয়েন্স, যারা সত্যি আমাদের পছন্দ করেন, তারা সাজেশনও দিয়েছিলেন যে আচ্ছা ওই স্ক্রিপ্টটাকেই যদি আপনারা আপনাদের মতো করে করেন, কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেই ফ্লেভারটা কোনোদিন আমরা দিতে পারি? মিউজিক, সেই সেই গলা, আমরা তো আমাদের মতো, আর করেও ছিলাম ইনফ্যাক্ট আমরা চেষ্টা করেছিলাম, হয়নি। সেগুলো কিন্তু ক্লিক ঠিক করলাম। তখন আমরা ঠিক করলাম যে না, করলে নতুন কিছু। আমাদের কাজ করতে হবে নিজেদের মতো, তারপরে ওই চাপারানি ব্যাপারটা নিয়ে। ওকে, এখন তো শাশুড়ি হিট। হিয়ার ইজ আমার শাশুড়ি। যদিও শাশুড়ির ভাবনাটা কিন্তু সম্পূর্ণভাবে বাস্তবের ওপর থেকে বের করে নেওয়া। এই অফ ক্যামেরা আমরা আলোচনা যেটা করছিলাম, যে তুমি বলছিলে যে গ্রামাঞ্চলের দিকে বা একটু মফস্বল এরিয়ার দিকে যে প্রচলনটা তোমরা বলছিলে যে এরকম দেখা হয়, যেটা শহরাঞ্চলে একটু হলে এই শাশুড়িকে কিন্তু প্রত্যেকে রিলেট করতে পারছে, তুমি শহরাঞ্চল বলো বা গ্রামাঞ্চল বলো, সেখানে কিন্তু আমাদের যে মেন্টালিটি, সেখান থেকে কিন্তু আমরা কতটা বেরোতে পারছি। এখনের যারা শাশুড়ি তারাও কিন্তু ওয়ার্কিং শাশুড়ি, কিন্তু কোথাও গিয়ে এই মেন্টালিটিটা কাজ করে প্রত্যেকের মধ্যে। এগুলো অ্যাকচুয়ালি শাশুড়ি বৌমার যত কনসেপ্ট আছে, শাশুড়িরাও কিন্তু নিজেরাও স্ট্রাগল করছে, সেটার জন্যই সেটার এফেক্টটা পড়ছে। মানিয়ে নেওয়ার এই যে স্ট্রাগলটা, আমি বলবো এই স্ট্রাগলটা কিন্তু না করা উচিত। আমার থেকে 50 ইয়ার্স এগো আমার যে কনসেপ্ট ছিল, যে ভাবনা ছিল, সেটা তো আপগ্রেড হয়েছে। সেই আপগ্রেডেশনটা যদি আমি না মানিয়ে নিতে পারি, ঠিক তাহলে আমার মনে স্ট্রাগলটা বেড়ে যায়। ঠিক, তোমাদের কন্টেন্টের পুরো সাবজেক্ট মানে টোটালি বদলে যায় আরজি করের ঘটনার পর থেকে, যেটা তুমুল আলোড়ন ফেলেছিল ফেসবুকে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সব জায়গাতে, যে আমার বোন মারা গেছে, আমার ওষুধ চলছে, আমি চাঁদা দেবো না। সেটা নিয়ে তোমাদের ওপর কোনো পলিটিক্যাল প্রেশার আসেনি? সেই অর্থে না, ও হয়তো সেই অর্থে আমিও বলবো না, তবে হ্যাঁ, যেটা হয়েছে কি, কিছু মানুষ ভীষণ পছন্দ করেছে, মানে পছন্দ করা মানুষের তালিকাটাই বলবো বেশি, আর কম পছন্দ যারা মানে একেবারেই কন্ট্রোভার্সি হয়েছে অনেক, প্রচুর হয়েছে, সেটা কি বলি, হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে, এটা আমি সবকিছুকেই আমরা ওয়েলকাম করি অ্যাকচুয়ালি। মানে প্রকৃত অর্থে তোমরা ইনফ্লুয়েন্স করেছিল। আমার বোন মারা গেছে অশৌচ বলে যে ভিডিওটা, ওটা অ্যাকচুয়ালি তো একটা পলিটিক্যাল ভিউ আছে ভিডিও, একদমই তাই। এবার পলিটিক্যাল ভিউ যখনই থাকবে, আমি যার এগেনস্টে কথা বলবো তার খারাপ লাগবে, এটা কিছু করার নেই। এবার তার যদি খারাপ না লাগে, তাহলে আমাকে বুঝতে হবে আমি সেখানে ব্যর্থ, হিট করতে Exactly. পারলাম না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, তার খারাপ লাগছে মানেই আমার টার্গেটটা কিন্তু পারফেক্ট জায়গায় লেগেছে। আমি বলছি সেই ভিডিওটা এতটা ইনফ্লুয়েন্স করেছিল, তারপর থেকে কিন্তু প্রত্যেকে বলতে শুরু করেছিল যে না, আমার বোন মারা গেছে। এটার একটা ভুল বার্তাও গেছে, যারা পছন্দ করেছে বা পছন্দ, এটা কিন্তু আবার দুটো দিক হয়েছে। লাইক একদল হয়েছে যারা পছন্দ করেনি বা পছন্দ করেছে, আর একদল অনেক প্রশ্নকে তুলে দিয়েছে, সেগুলো আমরা দেখেছি। সেটা হচ্ছে তাহলে পুজো বন্ধ করতে চেয়েছিলাম আমরা, সেটা একেবারে ভুল। যারা এই কথাটা বলছেন, আমি বলবো আমরা কিন্তু পুজো বন্ধ করার খুব মানে বিরোধিতা করি, যে পুজো কেন বন্ধ হবে। প্রথম কথা, এটা একটা অ্যাবসার্ড ভাবনা, একটা বাঙালির এতকালের একটা রীতি, আর হঠাৎ করে মানে হয়ে যাওয়া একটা ঘটনা। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রফেশন জড়িয়ে রয়েছে, অনেকগুলো মানুষ, মানে অনেকেই হয়েছে কি বিব্রত হয়েছে ব্যাপারটা, আমি এতদিনের অভ্যেসটাকেও ত্যাগ করতে পারছি না,
আবার আমার এই হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি বেরিয়ে আসতে পারছি না। মানে এই সে কনফিউশনটা এমনিই একটা অনেকই ছিল। কনফিউশনের মধ্যে ছিল। এবার আমি ওটাকে যেটা এটা এইভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছি, অসৌচ কথাটা নিয়ে এসে, অসৌচ কথাটার মানেটা কি অ্যাকচুয়ালি? অশুদ্ধি। বসতি এবার এরকম একটা ঘটনা ঘটে গেলে এটা হিনিয়াস ক্রাইম, সেখান থেকে প্রত্যেকেই কিন্তু এটা ফিল করেছে যে ইভেন আমি নিজেও পুজোর সময় সব আমি প্যান্ডেলেও গেছি, আমি করেছি, কিন্তু কোথাও যেন সেই টিউনটা আমি পাচ্ছি না। এটা কিন্তু আমিও ফিল করি, এটা অনেকেই করেছেন। ঠিক ভালো লাগছে না, কোথাও কিছু একটা মিসিং, এটা কিন্তু আমার মনে হয়েছে। তো সেই জায়গা থেকে যদি এইটাই যদি ধরে নিই, এটা আমি যদি এভাবে ইন্টারপ্রেট করি, আমার মনটা অশুদ্ধ। এখানে আমি একবারও বলছি না পুজো কোনোদিন বন্ধ করা যায় না, কেননা মানে কোনো একজন দেবতার আরাধনা ওরকম চাইলেই তো বন্ধ হতে পারে না। কিন্তু পুজোটা বাঙালিদের কাছে একটা উৎসব, তো বিশাল উৎসব। উৎসবটা থেকে যদি বিরত থাকা যেত, বা কেউ চেষ্টা করতে পারেন, কেউ নাই করতে পারেন, ঠিক আছে, এই জায়গাটার কথা আমরা বলার চেষ্টা করেছিলাম, বা অন্তত সাময়িকভাবে আমাদের ভেতরে টা ওইভাবেই নাড়া দিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু ওই ভিডিওটা বানানো হয়েছিল। ঠিক কথা। তো সেইটাতে তো কম বেশি ভালো মন্দ ভালো মন্দ রিয়েকশন তো হবে, এবং সমস্ত কিছুর একটা পজিটিভ নেগেটিভ একটা এফেক্ট থাকে, তো সবটা নিয়েই চলতে হয়। এবং চলছি, দেখা যাক আরো কত দ্রুত এই কাজগুলোকে চালিয়ে যেতে পারে। যারা বোঝার তারা ঠিকই বুঝেছেন। একদমই তাই। এরপরে তোমাদের যে কন্টেন্ট গুলো আসতে শুরু করলো, প্রত্যেকটা কন্টেন্ট নিজের সঙ্গে রিলেটেড। আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের সেই সময় যে ভাবনাটা ছিল, সেটা হচ্ছে প্রথম কথা, আরজি ঘরের ঘটনাটা হঠাৎ করে ঘটে গেছে, আমরা টানা 1 সপ্তাহ 10 দিন কিছু ভিডিও বানাতে পারিনি। মানে আমরা ভেবেই পাচ্ছি না যে আমরা কি করব। আমাদের খালি মনে হচ্ছে এই সময় কমেডি ভিডিও হয় না, এটা হতে পারে না কোনোদিন। অনেকে হয়তো বানিয়েছেন, আমি বলতে পারবো না তাদের কথা, কিন্তু আমাদের সেন্সিটিভ মাইন্ড এটাই বলেছিল যে এই সময় কমেডি ভিডিও হয় না। মানে এরকম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা হাসির ভিডিও পোস্ট করব, এটা কি হয়? হয় না। 10 দিন ধরে কিন্তু আমরা ভেবেছি। ফেসবুকের অ্যালগরিদমের যে প্রসেস, সেখানে কিন্তু 10 দিন কোনো ক্রিয়েটার বসে থাকলে চলে না, কিন্তু তাতেও আমরা 10 দিন ধরে ভেবেছি। তারপরে জিনিসটা কোথায় গেল, আমরা ঠিক করলাম যে প্রতিবাদ আমরা জানাবো, আমাদের কাজের মাধ্যমটাই হোক এর প্রতিবাদের জায়গা বা প্রতিবাদের ভাষা। তো আমি তো বলবো এটা একদিক দিয়ে ভালো, তার কারণ কোনো একজন মানুষ যদি তার মানে ব্যক্তি জীবনটাকে তার কর্মজীবনের সঙ্গে মেলাতে পারেন, আমি তো বলবো ভালো, সেটা আমরা করতে পেরেছিলাম। ইনফ্যাক্ট সেটা অনেক অডিয়েন্স, মানে অনেক দর্শক সেটা বলেও ছিলেন যে আপনারাই যে আপনাদের কর্মক্ষেত্রটাকে প্রতিবাদ ক্ষেত্র করে তুলতে পেরেছেন। হ্যাঁ, অনেক প্রশ্ন উঠেছিল এই যে তুমি, তার আগেও আলোচনা হলো যে তোমাদেরই এই ভিডিওটা নিয়ে অনেক অন্য জায়গা থেকে নিয়ে তার বিউটি পার্লার ছিল, সেখানে বলা হয়েছে যে দেখো বিউটি পার্লার খুলেছে, তারপরেও আবার কাল পুজো বন্ধ হেয়ার এগুলো, এটা আমি ধরে নিলাম যদি তাই হয়, মানে সবাই গুলিয়ে ফেলছে, সে তার কাজ করবে না। এক্স্যাক্টলি, এটা আমাদের ক্ষেত্রেই হয়েছে। যারাই সোশ্যাল মিডিয়া বলো বা টিভি অ্যাক্ট্রেস, সিনেমা অ্যাক্ট্রেস যারা রয়েছেন, তাদের সঙ্গেই এটা বারবার হচ্ছে। যেমন অনেক অভিনেত্রী যারা সরাসরি এই লড়াইয়ে ছিলেন, যারা মুখ ছিল, তারা পরবর্তীতে যখনই গিয়ে একটা দুর্গাপুজোর কোনো ব্যানারে মুখ দিচ্ছে বা কোনো বিজ্ঞাপনে, স্বস্তিকার সঙ্গেও হয়েছে। এবার কথাটা হচ্ছে, যে মানুষটা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজ করে, যাদের এই ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের মুখ দেখা যায় না সচরাচর, সেসব মানুষগুলো কিন্তু রোজ কাজ ছেড়ে তারপরে গিয়ে ওই ধর্ণা মঞ্চে এবং বিচার চাই এর যে আন্দোলন, সেখানে যোগ দিয়েছে। আর সারা কলকাতা তো দাঁড়িয়ে গিয়েছিল, এরকম তো নয়। সমস্ত কর্পোরেট অফিস চলেছে, সমস্ত ব্যবসা চলেছে, সমস্ত আমাদের দিকটা হাইলাইট করা গেছে এই কারণে, যেহেতু আমরা সবসময় মানুষের মোবাইলের পর্দায় থাকি, আমরা কিছু একটা করলেই সেটা সরাসরি তাদের কাছে পৌঁছে যাবে, এবং যারা আলোচনা করে বা যারা সমালোচনা করে তাদের কাছে আমরা খুব ইজি অ্যাক্সেস। এখন সবার হাতে মোবাইল, সবাই চাইলেই যে কোনো কমেন্ট যে কোনো মুহূর্তে করতে পারে, তাতে অ্যাসাজ তাদেরকে কেউ বাধা দিতে মানে যাচ্ছে না। তো এইখানেই একটা ক্ল্যাশ হয় যে তারা যখন কাজ করে এই আন্দোলনে আসছে, তাদের নিজের পেট চালাচ্ছে, তাহলে আমরা আমাদের কর্মক্ষেত্রটাকে কেন ছেড়ে দেব? এই ক্ল্যাশটা ছিল, আছে, থাকবে। আর ব্যাপারটা হচ্ছে কেউ তো কারুর কাজ বন্ধ করতে পারে না, কাজ তাকে করতেই হবে, নইলে তার সে খাবে কি, সে খাবে কি। এক্স্যাক্টলি। তো সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়দের মতন অভিনেত্রীকেও অনেক কিছু শুনতে হয়।
সেখানে তো আসলে আমরা তো সেখানে এই একর কাণ্ডে কিছুদিন পরেই আমাদের এই পডকাস্ট প্রথম লঞ্চ হয়। তো তখন আমরা যখন সবাই মিলে প্ল্যানিং করেছিলাম, বেশ কিছুজন আমাদের বন্ধু বান্ধব যারা অভিনেতা অভিনেত্রী পরিচালক বিভিন্ন আমাদের যে সারাউন্ডিংসে জানিয়েছিলাম যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট এরকম পডকাস্ট শুরু করছি, তোমাদের কিন্তু থাকতে হবে। তখন তারা বলেছে হ্যাঁ আছি। এরপরে তখন তাদের বিতর্কের মুখে পড়তে হলো যখন তারা এই প্রমোশন করছে বা এই আমি ফোন করে বললাম আমরা এপিসোড শুরু করছি, তাহলে কবে আসছো বা আসছিস? তখন বলছে দেখ এইসবে আরজিকরের ঘটনাটা ঘটলো, আমাদের তো কোনো অসুবিধা নেই, কাজ নিয়ে কথা বলবো, আমরা পডকাস্টের মাধ্যমে প্রতিবাদ করব মানুষের কাছে, সেই কথাগুলো পৌঁছে যাওয়াটা দরকার। কিন্তু এখন যদি আমি এখানে আসি আমাকে নিয়ে চূড়ান্ত ট্রোল করবে, মানে আমার সেক্ষেত্রে নেগেটিভ পাবলিসিটি ভালো, কিন্তু সেটা এমন নেগেটিভ জায়গায় চলে যাবে যে কোনো জায়গায় আমাকে দেখলে বলবে বয়কট। হ্যাঁ, এই যে বয়কটের কথা, এটা একটা কথা আছে। বয়কট তখনই তাকে করা যায় যখন তার বিরুদ্ধে একটা কোনো কিছু গড়ে ওঠে বা তার দ্বারা ঘটে যাওয়া কোনো খারাপ কাজ। তাও আমি বলবো সেই বয়কটটা কিন্তু ওই যারা ফেসবুক বা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছে তাদের কাছেই সীমাবদ্ধ। হ্যাঁ, এবার ওটা যখনই আপার লেভেলে উঠে আসবে তখন সেটা একটা ভয়ের জায়গা বা তখন একটা ভীতির জায়গা। আমি একটা জিনিস এখানে যোগ করতে পারি, প্রিয়াঙ্কা যেটা বলছে সেখান থেকে, সেটা হচ্ছে যে আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি একটা জিনিস বলতে পারি, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের বয়কট বলে কিছু লাভ হয় না। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটাররা কিন্তু ডিপেন্ডস অন দেয়ার নেগেটিভ পাবলিসিটি, গুড ব্যাড অর আগলি, একদমই তাই। যে কোনো পাবলিসিটি কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটারদের একজন সিনেমা অভিনেতা বা অভিনেত্রী যিনি, তাকে বয়কট, আমি সিনেমাটা দেখতে গেলাম না, বয়কট করলাম, সেখানে সিনেমাটা একটা বিশাল কমার্শিয়াল ক্ষতির মুখে পড়তে পারে। কিন্তু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার না, আমি সিনেমার অভিনেত্রীর কথাই মাত্র বললাম। তো তারা ওরকম ফোন করে বললাম যে এখন করিস না, একটু কিছুদিন পরে কর, এরকম ঘটনা ঘটবে। সবাই সবার কাজ করছে, আমি কেন আমার কাজ বন্ধ রাখ? এটাই বক্তব্য আমাদের। যেমন আমি একটা জিনিস দেখেছিলাম, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, নাম করছি না, তিনি একটা বিজ্ঞাপন করেছেন যথারীতি। হ্যাঁ, তো সেখানে তাকে এমন ট্রোল করা হয়েছে, তিনি বিজ্ঞাপনটা উইথড্র করতে বাধ্য হন, বা তিনি তার মনে হয়েছে যে না বাবা আমি তুলে নিই বিজ্ঞাপনটা। এটা ভুল বলবো না, এটা আমরাও করি। আমি কিন্তু বলবো এটা ভুল। হ্যাঁ, ভুল তো বটে। আমার কাছে কথাটা হচ্ছে, যে কোম্পানি তাকে দিয়ে এই বিজ্ঞাপনটা করাচ্ছে, তাহলে তুমি কোম্পানিকে কি ধরো? সে তো তার ব্যবসা বন্ধ করছে না, সেই কোম্পানির আন্ডারে যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বিজ্ঞাপনটা করছে সে কিন্তু অ্যাজ এমপ্লয়ি কাজ করছে। তা তুমি তাহলে একজন এমপ্লয়ি ভাত মারতে পারো না? ঠিক আছে, তাহলে বয়কট করলে সেই কোম্পানির প্রোডাক্টকে বয়কট করা উচিত। ঠিক আছে, একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার একটা কোম্পানির বিজ্ঞাপন করছে, তুমি বলছো তাকে নিয়ে তুমি ট্রোল করছো। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে মানে অ্যাটাক করা খুব সোজা, তার কারণ তারা ইজি অ্যাক্সেস, ও যেটা বললো চট করে মোবাইলে দেখতে পাই। আমি এদের এগেনস্টে বললাম, একটা মাইলেজ পাওয়া যায়। কিন্তু প্রথম কথা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যদি এটা সহ্য করে নিতে পারে, উল্টে তাদের উপকার। এক, দুই হচ্ছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা না, অ্যাট দ্য এন্ড অফ ডে তারা কিন্তু শ্রমিক, টিপিক্যাল খাটতে হয়। এই যে তুমি যে পডকাস্টিং গুলো করছো, জানবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ফেসবুক প্রত্যেকের যে আলাদা আলাদা অ্যালগোরিদম, সেই অ্যালগোরিদম মেনে সেইভাবে তোমার জ্বর হোক সর্দি, মানে তুমি হসপিটালাইজড হও, তোমাকে কিছু না কিছু কন্টেন্ট দিয়ে যেতেই হবে। এবং একটা স্ট্রেস কন্টিনিউয়াসলি থাকে যে এই ভিডিওটা ক্লিক করবে তো। প্রতিটা ভিডিওর শেষে আমরা কিন্তু একটা খাদের ধারে গিয়ে দাঁড়াই। ঠিক আছে, এই স্ট্রেস, এই পরিশ্রমটা, একটা ভিডিও আমরা ধরো যে ভিডিওগুলো বানাচ্ছি, সেটা এই যে তুমি অফ ক্যামেরায় যেটা জিজ্ঞেস করছিলে যে সেই বড় কন্টেন্ট গুলো কেন আসছে না, বড় কন্টেন্ট বানানোর সময় হচ্ছে না। একটা ভিডিওস, একটা আইডিয়া, সেটাকে স্ক্রিপ্টিং, সেটা শুট, সেটা এডিট অ্যান্ড পোস্ট, এটা একটা লং জার্নি। তারপর গিয়ে দেখি যদি ভিডিওটা ক্লিক করলো না, সেটা কিন্তু একটা স্ট্রেস। সেই স্ট্রেসটাকে মনের মধ্যে ক্যারি করে পরের ভিডিওটা বানাতে হয়। আমরা কিন্তু লেবারই। তারপর আবার বহু মানুষ যেমন আমাদেরকে সত্যিই পছন্দ করেন, আন্তরিকভাবে সমর্থন করেন, কিন্তু এটা তো ঠিক, অনেক মানুষ আমাদেরকে অপছন্দ করছেন। আমরাও কিন্তু মানুষ, অপছন্দটা আমাদেরও খারাপ লাগে। ঠিক আছে, সেগুলো ক্যারি করেই কাজ করতে হয়। ঠিক আছে, ইটস ওকে।
হুম। আগে করতাম কি, মানে ও করতো যেটা, তো প্রত্যেকদিন রাত্রিবেলা যখন কাজ টাজ মিটে গেল, আমরা রাত্রিবেলা ঘুমাই না, আমরা ঘুমাই ভোরবেলা ওই 4:30 আমাদের প্রত্যেকের এই সার্কেলটা হয়ে গেছে। একদমই তাই, এটা হয়ে গেছে। এটা যারা এই সোশ্যাল মিডিয়া বলো বা যারা এই ধরনের কাজ করে, কটে যাওয়ার টাইমটাই 4টে 4:30। একেবারেই কেন হচ্ছে, আমার যেহেতু একটা বাড়িতে বাচ্চা আছে, আমার বাচ্চার উপরে এর এফেক্ট পড়ছে, ব্যাডলি এফেক্ট করছে আমার মেয়ের ওপর। তো আমরা যখন ঘুমোতে যাচ্ছি তখন না আর ওই সেই এনার্জিটা আর থাকছে না। কিন্তু ও প্রত্যেকদিন রাত্রে যেটা করতো আগে, ও প্রত্যেকটা কমেন্ট দেখতো, দেখে তার ব্যাড গুড হোয়াট এভার প্রত্যেকটা রিপ্লাই করতো ও। এবার এটা করতে 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 যেগুলো ভালো 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 ভালো, হঠাৎ একটা নেগেটিভ কমেন্ট, তার একটা ভীষণ একটা এফেক্ট মনের মধ্যে পড়ে। সেটাকে হজম করেই বলো, সেটাকে মনে রেখেই বলো, আমাকে আবার কাজটা এগোতে হয়, তো সেই যুদ্ধটাও করে উঠতে পারছিল না। ঠিক, আসলে ক্রিয়েট তুমি করছো, সৃষ্টি তুমি করছো। তো এখানেও আমাদের শিখিয়েছে কিন্তু দর্শক একজন নয়, কয়েকজন রীতিমতো আমাদেরকে মেসেজ করে বলেছে আপনারা রিপ্লাই কেন দেন। বলেছে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রিপ্লাই দেয় না, আপনারা রিপ্লাই দেবেন না। রিপ্লাই দিলে কিন্তু কথায় কথা বাড়ে, বিতর্কটা বাড়বে, আপনারা ইনভলভ হয়ে যাচ্ছেন বিতর্কে। আপনাদের কাজ কিন্তু কন্টেন্ট বানানো। আমি আপনার একজন সমর্থক হয়ে বলছি, ডোন্ট রিপ্লাই টু এনিওয়ান, সেটা গুড ব্যাড অর আগলি যাই কমেন্ট হোক না কেন। সেইখান থেকে আমরা যেটা শিখেছি, সেটাও কিন্তু দর্শকরাই শিখিয়েছেন, ঠিক আছে? সেইখান থেকে আমরা এই যে আমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো দেখছি জিনিসটাকে, তুমি দেখবে এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার না আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তারা কিন্তু তাদের জায়গাটা কি, যে কোনো চাপে যে কোনো পরিস্থিতিতে পড়ে তাদের সেই জায়গাটাকে তারা ট্রিগার করতে পারছে না। তুমি কমেন্ট সেকশন খুলে দেখো, কোনো একটা ধরো কমেডি ভিডিও বলো বা সিরিয়াস ভিডিও বলো, তাতে কিছু মানুষ লিটারালি যে কমেন্ট গুলো করে সেগুলো কিন্তু তোমাকে হিট করবে। অবশ্যই এই জায়গাগুলো মানুষ ওভারকাম করতে পারছে না কেন, তারা আমাদেরকে এড়িয়ে যেতে পারছে না কেন? কারণ তারা সেগুলোর সঙ্গে নিজেদেরকে মিলিয়ে দিচ্ছে। এইবার তাদের হাতে একটা ফোন আছে, তারা চাইলেই সেই কমেডি বা সেই কন্টেন্ট গুলো বানাতে পারছে না। তার একটাই কি কারণ, তার অন্য জায়গায় ইনভলভমেন্ট আছে। কন্টেন্ট ক্রিয়েটর সমস্ত জায়গায় কিন্তু ছড়িয়ে আছে। তাছাড়াও ভেতরের সত্তাটাও তো প্রয়োজন হয়, মানে সবাই তো অবশ্যই। এবং তারা তাদের লেখা দেখে, আমি এটা সম্পূর্ণ ক্রেডিট দেব যারা সিরিয়াসলি ফেসবুক দেখে। দেখবে কিছু মানুষের কাজ আছে যারা এক ধরনের কন্টেন্ট ক্রিয়েটর আর এক হয় ওয়াচার। এই ওয়াচারদের মধ্যেও তুমি কমেন্ট পড়লে কিছু কিছু মানুষের মনে হবে বাবা এটা বেশ সুন্দর। তো দর্শক দেখে শুধু খারাপ জিনিস দেয় তা না, দর্শক খুব ভালো জিনিসও দেয়, অনেকে দেয়। আর আমার খুব ভালো লাগে, ইভেন আমরা অনেক কন্টেন্ট তৈরি করি কমেন্ট নিয়ে। এক্স্যাক্টলি, কমেন্ট থেকে আমাদের কন্টেন্ট অনেক কন্টেন্ট তৈরি হয়, অনেক কন্টেন্ট তৈরি হয়। এবার আমাদের মানে কি হয় যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আমাদেরকে দেখতে পাচ্ছে, এই যারা কমেন্ট করে তারা তো সবসময় ওই স্প্রেড ব্যাপার পারে না। অনেক এতে আমারও মনে হয় মাঝে মাঝে এটা একটা পাবে, ওটাও যেমন একটা মানে হজম করা কষ্টকর, কিন্তু এটাও আবার পাওয়া। হ্যাঁ ভীষণ ভালো ভালো অবশ্যই। এমন এক একটা ট্রিক ইউজ করে তোমাকে সেই কমেন্টটা করবে না, মনে হবে বা এটা তো সুন্দর, তাহলে আমি এখান থেকে একটা কন্টেন্ট বের করতে পারি। এরকম দর্শক আছে। আচ্ছা, তোমাদের এখনের যে কন্টেন্ট গুলো, মানে সেগুলো প্রত্যেকটা এতটা সোসাইটিকে হিট করার মধ্যে একটা কমেন্ট, এটা তো পুরোপুরি বাস্তব ঘটনার উপরে। তো তোমাদের বাড়ি যেহেতু আমরা যেহেতু একটু মফস্বল এরিয়াতে, গ্রামে, হ্যাঁ, তো সেক্ষেত্রে তোমাকে মানে তোমাদের কখনো কিছু শুনতে হয়নি? মানে তুমি তোমার কন্টেন্ট ক্রিয়েশন, কারণ সেখানে যা মানে আমাদের ঘরের বউদের যা অবস্থা বলবো না, তাদের যা, আমার শাশুড়ি মার একটা খুব হেল্প আমি পেয়েছি বলবো, সেটা হচ্ছে উনি আমাদের কাজের মধ্যে কখনো ইনভলভ হন না। আমরা আমাদের মতো কাজ করি, তিনি তার মতো তার নাতনিকে নিয়ে ব্যস্ত থাকেন বা তার নিজের কাজকর্ম নিয়ে তিনি গান করেন, গান করতে পছন্দ করেন, তার মতো করে থাকে। এবং একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে ওর ফ্যামিলিকে এটা বোঝাতে পেরেছে যে আমরা যেটা করছি বা প্রিয়াঙ্কা যেটা করছে সেটা আমাদের জন্য ভালো। এবং পাড়ার কারোর সাথেই আমাদের একটা জিনিস আমি বলছি, ওকে একটু মানে ইন্টারাপ্ট করে বলছি, সেটা হচ্ছে এখানে একটা ব্যাপার আছে, এটা মানে খুব আমাদের ভেতরের ব্যাপার। জিনিসটা বলছি ভেতরের ব্যাপার, মানে এটা কেউ চাইলে প্র্যাকটিস করতে পারে তার লাইফে। সেটা হচ্ছে যে আমি সমস্ত মানুষের সাথেই মিশবো,
তাদেরকে জানবো, তাদেরকে চিনবো, সবই করবো। এই যে তুমি বললে না কথাটা যে কোনো কিছু শুনতে হয় না, আমি বলবো হয় না, একদমই হয় না। তার কারণ আছে, সেটা হচ্ছে সব মানুষের সাথেই আমি মিশবো, কিন্তু প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করা, এটা আমি ব্যক্তিগতভাবে সচেতনে করি। সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কথাটা ভুল, আমি- ক্রিয়েটার। হ্যাঁ ক্রিয়েটার, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আমরা যখন বা আমি যখন হইনি, আমি কিন্তু তার আগে থেকেই এটা মেনটেন করি। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা সার্টেন ডিস্টেন্স মেনটেন করা। কিন্তু আমি বলবো সে কোনো বিপদে পড়লে আমি অবশ্যই আছি তার জন্য, কিন্তু আমি যত বেশি আমার ব্যক্তি জীবনে আমি যত বেশি মানুষকে অ্যালাউ করব, আমার ফাইটটাও কিন্তু তত বাড়বে। কেন, যত মানুষ তাদের তত বক্তব্য। ঠিক আছে, এবার সব মানুষ আমার আমার মানে মনের মতো কথা বলবে, এটা তো হয় না, এটা হবে না। তো সুতরাং যে যা বলে বলুক, তার ভেতরে ভেতরে বল, কিন্তু সরাসরি আমাদেরকে এসে কোনো বলার সাহস বলবো না, তারাও আমাদেরকে এড়িয়ে যায়, এড়িয়ে চলে। আমাদেরকে এড়িয়ে যায়। আমাদের আত্মীয় স্বজন কেউ নেই, আমি আমার আমার বাড়ির দিক, ও ওর বাড়ির দিক, বাড়ির দিক এরকম। বলতে জাস্ট মামার বাড়ি ওর আছে, আর আমারও মামার বাড়ি, এর বাইরে আমাদের এবার কোনো তুমি যদি আত্মীয় সেটাকে নেই। সাহস নেই বলো, সাহস নেই, হুম। বা যদি বলো যে, এবার কি হয় কি, এখানে এই সোশ্যাল মিডিয়াটাও এখানে ফ্যাক্টর। অনেকে সোশ্যাল মিডিয়ায় খুব খারাপ কমেন্ট করেন, কিন্তু সেটা সামনাসামনি যদি তুমি দেখবে, যদি তাকে চ্যালেঞ্জ করো যেটা আমি কেন করলে, যদি লজ্জায় পড়ে যাচ্ছে। অর্থাৎ সামনাসামনি কিছু বলাটা অনেকের কাছেই খুব অকওয়ার্ড বা এম্বারেসিং। সুতরাং আমাদের কিছু শুনতে হয় না, তোমাদের শাশুড়ির বউ আছে, উল্টে বরং আমাদের মানুষ কিন্তু খুব পছন্দ করে। রিলস গুলোতে আমি অনেক কমেন্ট দেখেছি, অনেক মেয়েরা লিখেছে প্রত্যেকটা ঘরে ঘরে যদি এরকম বর থাকতো। ও কিন্তু রিয়েল লাইফেও এরকমটাই, এটা অনেকে বিশ্বাস করে। এবার আমরা অনেক সিরিয়াস আলোচনার পর আমি যেটা তোমাকে জিজ্ঞাসা করবো, অর্ণদাকেও জিজ্ঞেস করবো, অর্ণব দা এজ এ হাজবেন্ড কেমন? ও তো হাজবেন্ড না আমার কাছে, ও বন্ধু, আমরা সহযোদ্ধা। সহযোদ্ধা। কি ভালো হাজবেন্ডটা দিলরা। হ্যাঁ, ও আমার বউ নয়, মানে ওই আমি ওর- বউ নয় ইন দ্য সেন্স ঘরের বউ। ঘরের বউ মানে কি, আমি একটা সুন্দর প্রোডাক্ট কিনেছি আর সাজিয়ে রাখ। সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম, শোকেসে সাজিয়ে রেখে, কেউ যেন না দেখতে। দেখতে পায়। হ্যাঁ, তুমি কোথাও বেরোবে না, কেউ টাচ করবে না। হ্যাঁ, এই টাচ মানে এটা আবার একটা উল্টো না, সেটা ছিল যে বাড়ির বউ বাড়িতে আছে, আমি আমার কাজকর্ম না। তো বাড়ির বউ নয়। না, প্রথম যখন আমরা আমার আমার সাথে ওর যখন প্রথম পরিচয়, হ্যাঁ, এবার এই গল্পটা একটু শুনি, এইখান থেকে আসি, তোমাদের প্রথম পরিচয়। এবং প্রথম পরিচয় আমি খুব বাচ্চা মানুষ তখন, আমার আচ্ছা, তোমাদের লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। আই ওয়াজ ডান্স টিচার, হ্যাঁ, আমি ওর কাছে, এবং ও আমার কাছে স্টুডেন্ট হয়ে এসেছিল। এটা তো দারুণ পুরো সিনেমা। এটা কন্টেন্ট। ওর ওর কাছে আমি যখন প্রথম গেলাম তখন আমাকে অনেকে বলেছিল ওর কাছে যাবি, একটা আনম্যারিড ছেলে, তুই এরকম যাবি ওর কাছে। আচ্ছা, তোমারও বাড়ি কাছাকাছি তার মানে? একদম। তো সেই জায়গা থেকে অনেকে বলেছিল ওর কাছে যাবি। আমি, ঠিক আছে যাই, কি হবে, আমি আমার কাজ করবো, আমি নাচ শিখবো, বাড়ি চলে আসবো, দ্যাটস ইট। এবং নাচটা যে খুব প্যাশনেটলি শিখতে গিয়েছিলাম তা না, কিছু একটা দরকার, কিছু একটা ইনভলভমেন্ট দরকার, সেই হিসেবে যাওয়া। গিয়ে দেখলাম পুরো উল্টো, মানে কি আমার যেটা ওই কিছু একটা ইনভলভমেন্টের জায়গাটা সরাসরি চলে গেল প্রফেশনের দিকে। নাচটা কিন্তু সিরিয়াসলি ভালো শিখেছিল। খুব, মানে আমি যখন নাচ শিখতে গিয়েছিলাম তখন ও আমাকে খুব ট্রোল করতো, তো তারপর ট্রোল করতো, বিরক্ত? আমি ওকে দাদাটাই বলতাম। তারপর মানে পরে কিন্তু কোনো বাবা মা কোনো আপনার ক্যারের কাছে কোনো মেয়েকে শোনার পর হয়তো এটা একটা মিম চলে না, যে বোন কি করে বউ হয়ে যায়, মানে আইনটা উল্টে গেলে একটু সাইয়া হয়ে গেছে আর কি। তো গিয়েছিলাম 1 বছর, তার মধ্যে যেটা হয় কি, ওর খুব শরীর খারাপ করে, একবার একটা মানসিক সমস্যার মধ্যেও পড়ে বাই সামওয়ান, সেটা থেকে ওভারকাম করতে পারছিল না। তার মাঝে আমার একবার ব্রেক হয়েছিল, আমারও শরীর খারাপ করেছিল, আমার অপারেশন হয়, তারপর আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার জয়েন করি। কোথাও একটা গিয়ে ভালো লাগা, মানে ভালো লাগে, ওখানে যেতে আমার ভালো লাগে, সেটা যে ওর জন্যেই লাগে তা না, ওখানকার আরো স্টুডেন্ট ছিল যারা খুব ক্লোজ হয়ে গিয়েছিল আমার। তো ওখানে ওর হঠাৎ করে শুনলাম যে ওর নাকি একটা মানসিক সমস্যা হচ্ছে, তার জন্য ডাক্তারি হচ্ছে, হাইপার টেনশন, প্যানিক অ্যাটাক, অ্যাংজাইটি প্রবলেম, এ সমস্ত জিনিস হচ্ছে। আমি গেলাম, জাস্ট গিয়ে জিজ্ঞেস করেছিলাম এমনি, কি কি হয়েছে গো তোমার?
তখন আমাকে একটা শেয়ার করলো। একদিন রাত্রিবেলা হঠাৎ ওকে আমি ওই স্টক করা টাইপ আর কি, হোয়াটসঅ্যাপে স্টক করছি, দেখি ও অনলাইন। আচ্ছা, তো আমি হাই লিখলাম, দেখলাম ওর দিন রিপ্লাই করলো। আচ্ছা ঠিক আছে চলো, রিপ্লাই করার পর এরকম কেমন আছো, কি খবর, এ সমস্ত, শরীর টরীর কেমন, ঠিক আছে, ডাক্তার কি বললো, জাস্ট এরকম নর্মাল কথাবার্তা হতে হতেই একদিন ও আমাকে বললো, আচ্ছা আমি যদি তোর কাছে আমার হাতটা বাড়িয়ে দিই, তুই কি আমার হাতটা ধরবি? এরকম ভাবে বলেছিল। আমি বললাম, এটা করলে আমাকে দেখে এখানে আর কেউ থাকতে দেবে না, আমাকে এখান থেকে ছেড়ে পালিয়ে যেতে হবে। না কেন কেউ, বারণ করেছিল? হ্যাঁ বারণ করেছিল যে ওরা ওরকম মানে এরকম বলো না তুমি প্লিজ। তো সেই তারপর না কোনো রকম ওর কাছে পালিয়ে এসেছিলাম আমি বাড়িতে। পালিয়ে এসে সারা রাত ভেবেছিলাম যে এটা হয়? এটা হয়, এরকমটা কেউ করে, একটা এরকম, আর ওর মা স্কুল টিচার, এরকম একটা টিচারের ছেলে, সে এরকম কথা বলতে পারে? যদিও উল্টোটা জানতো সবাই, আমাদের বিয়ের পর সবাই জানতে মানে ভেবেছিল যে আমি ওকে প্রপোজ করেছিলাম, সেটা নয়, ও আমায় প্রপোজ করেছিল। এটা কিন্তু আমি দেখেছি, এবার ছাত্রী শিক্ষকের যখনই এরম ব্যাপারটা আসে তখন মনে হয় ছাত্রী অ্যাপ্রোচ করেছিল। এটা আমার আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছিল। কিন্তু তুমি যে এই যে গ্রামে কথা, অনেককে কথা শোনায় বা ইত্যাদি, এই যে আমাদেরকে দু একটা কথা শুনতে হয়েছিল এইটা টাইমে। সেটা হচ্ছে, বলছে ওকে বলছে যে যে তুমি ওর মাথাটা খেয়ে এত সহজে খেতে পারবে? না, এটা বলেছিল একজন যে আমি একটা মাথা দিয়েছিল বিয়ের পর আর কি, মাছের মাথা দিয়েছে, বলে আমি এত বড় মাথা খেতে পারবো না। আমাকে বলেছে, তুমি ওর ডাকনাম পাপাই, তুমি পাপাইয়ের মাথাটা খেয়ে ফেলতে পারলে আর এই সামান্য মাছের মাথা খেতে পারবে না? আমি তখন বলেছিলাম না। এটা ভুল কথা। হ্যাঁ, আর আমি বলছিলাম আমার মাথা খাওয়া। ও আমার মাথা খেয়েছে, আমি ওর মাথা খাওয়ার সাহস থাকতে কত না, এত সহজ না ওর মাথা খাওয়া। আমি ওকে বলেছিলাম যে আমি যদি তোকে সেই জায়গায়, তুই কি আমার সঙ্গে আসবি? আসলে হ্যাঁ, হ্যাঁ, তো তারপর তো আশা হলো। এবার ঠিক আছে, দেখা যাবে, চ্যালেঞ্জটা আমরা নিয়েই দেখি কি হয়। খুব খারাপ পরিস্থিতি থেকে আমরা দুজনে উঠেছি, এই যে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা পালিয়ে এসেছিলাম কলকাতা। তারপরে তারপরে বিয়েটা কিভাবে হলো? তারপর তো হঠাৎ বিয়ে করে। না হঠাৎ ইচ্ছে হয়নি, আমি চলে এলাম, আমার বাড়িতেও আর পোষাচ্ছে না, সত্যি কথা বলতে কি, আমার মায়ের সাথে রোজ ঝগড়া হচ্ছে, আমার দিদার সাথে আমার ঝামেলা হচ্ছে, আমার পোষাচ্ছে না কিছুতেই, আমাকে কিছু একটা করতে হবে যেখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো আর আমি আলাদা থাক। এবার আলাদা থাকা মানে তখন আমাদের গ্রামে ওই আলাদা মেয়ে থাকটা কফিরে মেনে নেওয়া যায় না। আমি আবার আকর গ্রাম থেকে উঠে এসেছি। ও আমাকে বললো তুই তাহলে কলকাতা চলে যা, আমি একটা মেস বা পিজি দেখে দিচ্ছি, তুই সেখানে যা। ঠিক আছে, আমি বাড়ি থেকে সব একদম ব্যাগ পত্র গুছিয়ে টুছিয়ে একদিন চলে এলাম দমদমে। দমদমে একটা পিজিতে, সেখানে আমি থাকতে শুরু করলাম। এবার একা থাকতে থাকতে মনে হচ্ছে না, একা তো থাকা যায় না, তাহলে আমাকে অর্ণবকে এবার এখানে আনার ব্যবস্থা করতে হবে। আমি বললাম আমার পক্ষে একা থাকা সম্ভব হচ্ছে না, তুমি কিছু একটা করো। ও বললো ওখানে থাকতে গেলে তো আমাদের কিছু একটা দেখা যাবে, আমি তোর কে হয়ে যেত আমি ওখানে গিয়ে থাকবো। তখন যে আন্টি আর কি পিজিতে, যার পিজিতে ছিলাম, তিনি বললেন যে বিয়ে করে নাও। ওর বাড়িতে তো আমাকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না, অসম্ভব। আমি এত তখন আমি খুব বিচ্ছিরি দেখতে ছিলাম, এখনো আমি এখন আর একটা জিনিস নিয়েও মানে আমি মানে অকল্পনীয় লাগে, সেটা হচ্ছে 2024 সাল, তখন ছিল 2018। 18 মানে সোজা কথা 21st সেঞ্চুরিতে মানে জাতপাত কোনো ম্যাটার হতে পারে, শোন, সেটা মানে আমি কিছু কল্পনাই করতে পারি না। জাত আবার কি, মানুষটাই। ও হচ্ছে ব্রাহ্মণ, আমি হচ্ছি পারিবারিকভাবে ব্রাহ্মণ, ব্রাহ্মণ, আর আমি হচ্ছে ও হচ্ছে সদগোপ, হ্যাঁ সামন্ত। সামন্ত টাইটেল আমার, সেটা নিয়েও সেটা নিয়েও প্রবলেম। তোর বাড়িতে কিছুতেই মেনে নেবে না। না, আমি তো এই গ্রামাঞ্চল বলে নয়, এটা কিন্তু আমাদের কলকাতাতেও এখনো প্রচুর ভাবে রয়েছে। আমি জানি নিজে, কিন্তু পইতে পড়ে না, হ্যাঁ আমি নিজেকে ব্রাহ্মণ বুঝে মনেও করি না। জাস্ট এটা ওই ওই তো সারনেম আছে চ্যাটার্জি সারনেম পারিবারিকভাবে আমার পাওয়া। তো এবার ও যদি ও নিজেও বলে আমার যদি চেঞ্জ করার ক্ষমতা, ব্রাহ্মণ মানে কি, যার ব্রহ্ম জ্ঞান আছে। হ্যাঁ আপনি এখনকার দিনে কোনো ব্রাহ্মণীদের কিন্তু ব্রহ্মজ্ঞান নেই, এটা অনেকে ডিফার করবে, তবু আমি বললাম আমার ব্রহ্ম জ্ঞান নেই। করলাম কি, ওকে বললাম তুমি কিছু একটা করো। ওর 2000 না সরি, ওর 27শে জানুয়ারি জন্মদিন। 25শে জানুয়ারির আগের দিন রাত্রিবেলা প্রচন্ড ঝগড়া ওর সাথে আমার, তুমি কিছু একটা করো। ঠিক আছে আমি কালকে যাচ্ছি, দেখছি কি করা যায়। ও এলো কলকাতায়, ওর বাড়িতে বলে দিল আমি আজ থেকে আর বাড়িতে থাকবো না, আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ও আমার সঙ্গে আমার কাছে এলো, এসে আমাকে নিয়ে সরাসরি
যাদবপুর এইদিকে বাস স্ট্যান্ডের পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেখান দিয়ে নিয়ে আমাকে গেল, চলো আমরা রেজিস্টার অফিসে চলে রেজিস্টার করে সেখানে ঘুষ টুস দিয়ে আমরা, এটা যদিও খুব অফেন্সিভ কথা বলুন, তো ওই দিয়ে 3 দিনের মধ্যে রেজিস্ট্রি করে ফেলে দিলাম। যা টাকা লাগে তার 3 গুণ টাকা দিয়ে পপকর্নটা মিস করছি এখানে। তো চলো করে নিই বিয়ে। এইভাবে বিয়ে করে নিলাম। বিয়ে করে নিলে দুজনে একসঙ্গে থাকতে শুরু করলাম, তারপর শিফট করলাম বাসস্ট্রোনে। কেউ জানে না কিন্তু আমি। কেউ জানে না। এবং আমার একটা সেটাও ভালো জানি। মনে আছে, সেটা হচ্ছে বিয়ে করে লোক কত কিছু করে, বিয়ে করে মানে কত কিছু করে, এটা দপ কথা বলবে লাগা মানে কেউ সিনেমা মানে কেউ হয়তো সেলিব্রেট করে, পার্টি করে, এই করে আমরা গিয়েছিলাম একটা কথক ডান্সের শো দেখি, শো দেখ ভালো সময় কাশিটা পেলে। কথক ডান্সের শো দেখতে। আর এই যদিও বলি একটা কথা, টিনাউন ডান্সার সন্দীপ রায়, হ্যাঁ সন্দীপ, ওনার জিডি বিড়লায় একটা প্রোগ্রাম প্রোগ্রাম ছিল, সেটা দেখছি। সেটা গিয়েছিলাম। তো তখন আমাদের সত্যি কথা বলতে কি, ও যে বললো সিনেমা দেখতে যাবো বা পার্টি, আমাদের কিন্তু সেই পয়সা ছিল না। ফ্রিতে একটা প্রোগ্রাম দেখতে যাবো এনাস, এমনকি বোধহয় আমরা রিক্সা করে গিয়েছিলাম না, ওইরকম আমরা রিক্সা করে 3 ঘন্টা একটা কথক ডান্স। তখন সত্যি আমরা ডান্সকে প্রচন্ড প্রচন্ড পছন্দ করি, এবং ভালোবাসি। সন্দীপ দা আমার অত্যন্ত প্রিয় শিল্পী, অত্যন্ত। তো দেখতে চলে গেছিলাম। তো এবার ওই তারপর থেকে একসঙ্গে থাকতে শুরু করলাম। এবার যেটা হচ্ছে কি, বাড়ি থেকেও কন্টিনিউয়াসলি ফোন, ওর বাড়ি থেকে ফোন, ছেলে কোথায় গেল, ছেলে কোথায় গেল। এবার ওখানে অলরেডি স্প্রেড হতে শুরু করেছে, ওরা বিয়ে করে নিয়েছে। এবার প্রেশারটা আসছে ফ্যামিলির দিক থেকে। ফ্যামিলিতে আমরা কিছু শুনি না বা আমরা কিছু মানি না, দ্যাটস ডিফারেন্ট থিং, কিন্তু আমার ফ্যামিলির লোক তো শোনে, তারা তো পাড়ায় মেশে। তখন ওদের কাছে কথা যাচ্ছিল, তখন ওর বাবা বললো যে দেখো, তুমি যখন ঠিকই করে নিয়েছো ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করবে না, তাহলে আর আমাদের এখানে কিছু বলার নেই। তো তারপরে গেলাম, ও আমাকে ওর বাড়ি নিয়ে গেল। তার কিছু দিনের মধ্যেই ওর বাবা চলে গেলেন। মারা যান, তাতেও কি কথা শুনতে হয়েছে? আমাকে আমার হ্যাঁ, এটা তো স্বাভাবিক, এটা সব জায়গায় শুনবে। আমি গিয়ে 2 দিন জাস্ট ছিলাম সেই মানুষের সাথে, বেশি দিন আমার এই যে কথা এটা কথা বারবার বলি না, যে আমি একটা জিনিস সেটা সব জায়গায়, যেটা মেয়েদের অবস্থানটা আমাদের সোসাইটিতে এত নিচু, তাদেরকে এত নিচু চোখে দেখা হয়। মারা গেছেন তার হেলথ ইস্যুতে, ঠিক আছে, সেটা হতে পারে যে তার পাশের যারা ছিলেন তারা কেয়ার করেন, কিন্তু সেটার জন্য একটা অন্য বাড়ি থেকে আসা মেয়ে সেটার জন্য দায়ী বা অপয়া। মেয়েদের অবস্থান একটা ঠিক জায়গায় আসতে গেলে, সমান জায়গায় আসতে গেলে, প্রত্যেক ঘরে তোমার মতো হাজবেন্ডের প্রয়োজন। এটাও ঠিক নয়, আমি বলবো। আমার মনে হয় সেই সাপোর্টটা দরকার, মানে দুটো কুটিকে সমান সমান সহযোদ্ধার প্রয়োজন আছে, কিন্তু সেই যে সহযোদ্ধার মতন করবে। কিন্তু এটা যুদ্ধ ঠিক, তো তোমাকে মেয়েদের নিজেকেও কিন্তু করতে হবে। নিজেদেরটা নিজেদেরকে বুঝে নিতে হবে। কোনো পুরুষ কোনোদিন কোনো মেয়ের মুক্তির কারণ হতে পারে। আমাদেরও না, কিন্তু একটা বন্ধুর প্রয়োজন হয়। হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি। সেটা যে কোনো মেয়েও হতে পারে। এখন সমাজে আমাদের একটা মেয়ের বেশি সমালোচনা কিন্তু একটা মেয়েই করে। হ্যাঁ, তুমি যদি সুন্দরভাবে সেজে যাও, তোমাকে দুটো ছেলে যদি বলে সুন্দর লাগছে, সেখানে হয়তো দেখা যাবে একটা মেয়ে বলছে সুন্দর লাগছে। এই অবস্থানটা একটা বদলাতে কথা আছে যে পুরুষতন্ত্রে বিশ্বাসী পুরুষের চেয়ে পুরুষতন্ত্রে বিশ্বাসী নারীরা বেশি ভয়ঙ্কর নারীদের। একদম ঠিক কথা। একদমই ঠিক করে। তো এই নিয়ে চলছে। এবার তারপরে মেয়ে হলো, এবার মেয়েও হয়ে এই আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে মেয়ে হতে আমাদের আমরা আবার খুব ভালো হয়ে খুব ভালো হয়ে গেল। যে এই যে মানুষগুলো আমাদের স্টিগমা, পছন্দ এই যে করতো না। স্টিগমা গুলো, এইগুলোরই আমি বিরোধী। যে মা না হতে পারলে মেয়েদের, এইটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে। এই জিনিসগুলো তোমাদেরকে ট্রিগার করেছে। এক্স্যাক্টলি এই দিয়ে আমাদের একটা ভিডিও আছে, মা হওয়া নয় মুখের কথা। হ্যাঁ হ্যাঁ, দেখেছিলাম। শাশুড়ি মা না হতে পারলে আর কি হলো? কেন যারা মা আমাকে হতে চাইছেন না বা যারা মা হতে পারছেন না, তাদের জীবনটা কি ব্যর্থ নাকি? না না, ব্যর্থ না, একেবারেই না। আমার বিয়ের পর আমাকে আমাদেরই, আমি নাম নেব না, আমাদেরই একজন আত্মীয় এসে বলেছিলেন যে আমি খুব রোগা ছিলাম, আমার ওয়েট ছিল 33 কে। বাবা, তুমি এখনো রোগাই, কিন্তু তখন ওটা খুবই আন্ডারওয়েট। তবু একটা কিছু জায়গায় এসেছি, তখন 33 মানে আন্ডার ওয়েট আমি। আমাকে দেখে বলেছিল এর তো বাচ্চা হবে না কোনোদিনও।
তুমি যদি মাই না হতে Kind of পারলে, বডি শেমিং। বডি শেমিং, তুমি মাই না হতে পারলে তোমার আর সমাজে জায়গা কোথায়? আজকে এই তুমি যে- মোটা হলেও তোমাকে একই কথা শুনতে হলো, এত শরীরটাকে ভারী করেছিস, এরপর তো মারতে পারবে না। আমি এই জেদটা কোনোভাবে আমি সেটাতে ট্রিগার্ড হই, এবং ট্রিগার্ড হওয়ার ফলে যেটা হয় যে আমি বাচ্চা নেবো, আমার মানে আমি বাচ্চা নেবই অ্যাট এনি কস্ট। নিলাম, তারপরে দেখলাম হয়ে গেল, মানে সাডেনলি আমরা খুব মানে সারপ্রাইজ, এটা আমার কাছে কি করে হলো, এটা তো আমার সাথে হওয়ার কথা ছিল না, তার কথা অনুযায়ী তো হওয়ার কথা ছিল না, তাহলে কি করে হয়ে গেল? তখন ঠিক আছে হয়ে গেছে, তো চলো এগোই। কিন্তু মেয়ে হওয়ার হওয়ার পর যে চেঞ্জেস গুলো আমি এটা বলবো যে মেয়ে আমাদের কাছে অত্যন্ত লাকি। অত্যন্ত লাকি। হ্যাঁ, আমাদের যা আপলিফটমেন্টটা হয়েছে, মানে টাচউড, বা আমাদের পুরো ব্যাপারটা এসকেলেট করলো মেয়ে হওয়ার পর। একদমই কথায় আছে, আমি সেটাই বলি, আমি পরজন্ম বা আগের জন্ম জানি না, কিন্তু কথায় আছে মেয়ে হতে গেলে অনেক জন্ম ধরে সেই পুণ্য লাভ করতে হয়। একটা কথা আমি বলছি, আমাদের মেয়ের নাম আমরা রেখেছি অনেক কিছু ভেবেচিন্তে। আমরা রেখেছিলাম যাজ্ঞসেনী। হ্যাঁ, যাজ্ঞসেনী কথাটা, ভাবনাটা কোথা থেকে, যজ্ঞের আগুন থেকে যার জন্ম। ঠিক আছে, আমরা তো সেই রাস্তাটা যেন পেরিয়ে এলাম, সেই যেন পেরিয়ে এলে মন্তবিহীন পথ। হ্যাঁ, তো সেই জন্যে যজ্ঞের আগুন থেকে যার জন্ম, যাজ্ঞসেনী, যার দ্রৌপদী। দ্রৌপদীকে। হ্যাঁ, সেই জায়গাটা আমরা করেছিলাম। তোমারও ঘরে মেয়ে রয়েছে, আমি সেই অর্থেই তোমাকে বলছি, আমাদের সমাজটা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে বা ছিল যদি বলো, ভারতীয় সমাজ, যেখানে দুটো মানুষের বিয়ে হতে গেলে তার দুজনের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হয় দুটো ফ্যামিলি এবং তাদের ইন্টারফেরেন্স। কিন্তু এখন তো এই যে তুমি যে বললে তোমরা দুজনের খুব ডেসপারেট ডেসপারেট, মানে তোমাদের দুজনের প্রতি, তোমরা দুজনে জানো যে তোমরা দুজনে একসঙ্গে থাকতে চাও, একসঙ্গে কাজ করতে চাও, এই যে মেনে না নেওয়া বিষয়টা, অ্যাকচুয়ালি তো মানবো আমি বা আমি যাকে বিয়ে করছি সে। একটু বিতর্কিত কথা বলছি, যে আমি কিন্তু এটা মনে করি না, এবং আমি আমার বিশ্বাস, আমরা মনে করি না। হ্যাঁ, বা আমরা মনে করি না, এবং আমার বিশ্বাস বহু যারা সত্যি আধুনিক মানুষ, যারা শিক্ষিত, তারাও এটা মনে করেন না যে বিয়ে দুটো কিন্তু ফ্যামিলির সম্পর্ক নয়। এটা হতে পারে না কোনোদিন। বিয়ে কখনো দুটো ফ্যামিলির সম্পর্ক নয়, বিয়ে কিন্তু দুটো মানুষের সম্পর্ক। এটা আমি বলার চেষ্টা ও মানুষ তার সেক্স পার্টনার খুঁজছে, একটা মানুষ তার লাইফ পার্টনার খুঁজছে, সেটা তার চয়েস। ঠিক আছে, আমার ফ্যামিলি কি করে বুঝবে আমি কি চাই অ্যাকচুয়ালি? বুঝতে না পারতেও পারে, কিন্তু চয়েসটা তো নিজেরই হওয়া বেটার। এখন সেটার জন্যে খানিকটা একটু অন্যরকম কিছু, মানে একটু ডায়ালুটেড কিছু ব্যাপার তৈরি হয়েছে, যে ঠিক আছে, এই ফ্যামিলির সঙ্গে, মানে ওই ফ্যামিলির ছেলেটার সাথে ফ্যামিলি মেয়ের, এরা বিয়ের আগে 6 মাস একটু নিজেরা নিজেদেরকে জানুক, কিন্তু নিজেরা নিজেদেরকে জেনে খারাপ লাগার পর কি মানে স্টেপ ব্যাক করে আসা, এটা হচ্ছে কি? বোধহয় হচ্ছে না। আমি সেই পয়েন্টেই আসতে চাইছিলাম। এর ফলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টক্সিক রিলেশনশিপ। ঠিক আছে, আমি আমার মানুষটার সাথে যদি মিশতে না পারি, তো মানে আই কুইট। আমি কেন থাকবো তার সাথে? আর তখনই কিন্তু এই ফ্যামিলির জায়গাটা আসবে, যে ফ্যামিলি তো খুব হ্যাপিলি মেনে নিয়েছে, তাহলে আমাদের কি ওই জায়গা থেকে স্টেপ ব্যাক করা উচিত হবে? আমি আমার মেয়েকে, এই মেয়ের লাইফে এই ইন্টারফিয়ারটা কোনোদিনই করবো না, কোনোদিনই করবো না। যখন অ্যাডাল্ট হয়ে যাবে, যে তোমার লাইফ পার্টনার আমরা চয়েস করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, আমরা তোমাকে গাইড করতে পারি, কিন্তু আমরা কখনো লাস্ট ওয়ার্ড হতে পারি না। লাস্ট ওয়ার্ড কিন্তু তোমাকে নিজেকে হতে হবে, কারণ নিজেকে চেনা এবং আমার যে মানুষটা তাকে চেনা, এটা খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে খারাপ ভালো সবেতেই আছে, অ্যারেঞ্জ ম্যারেজে খারাপ নেই। বেশি, সব থেকে বেশি খারাপ। লাভ ম্যারেজ আছে। আমি একটু এগিয়ে গিয়ে একটা কথা বলছি, মানে এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, অ্যারেঞ্জ ম্যারেজ প্রচুর 30 বছর 40 বছর জীবন যাপন করছে, তাদের ভেতরকার খবর তুমি যদি, অবশ্যই আমি অনেক কেসেস দেখেছি। মানে চূড়ান্ত টক্সিক। তুমি হয়তো জানলে, ওদের ফেসবুকে একটা মেয়েদের গ্রুপ রয়েছে, যেখানে প্রায় পৃথিবীর সব বাঙালি মেয়েরা ওই গ্রুপের মধ্যে রয়েছে। ওখানে কিছু কিছু কেসেস থাকে, যেগুলো অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ, যে কোনো ম্যারেজে এমন এমন ঘটনা দেখতে পাই, মানে যেগুলো লিটারালি তোমার গায়ে কাঁটা দেবে। চূড়ান্ত টক্সিক। 30 বছর 35 বছর একসাথে ঘর করছে, এই তো দেখো আমরা এতদিন রয়েছি হ্যাপিলি ম্যারিড, তারা মুখে কিন্তু হ্যাপিলি ম্যারেড বলছেন, ঠিক আছে, কিন্তু তার ভেতরের গল্পটা কিন্তু সাংঘাতিক।
থাকে সমস্ত রিলেশনে, একটা টক্সিক ব্যাপার থাকে, একটা বোঝাপড়া, একটা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এই পরিস্থিতি থাকে। কিন্তু এক একটা রিলেশনশিপ আমি দেখেছি যেখানে একজন মহিলা, মানে যে সংসারের কর্ত্রী, তিনি এত বেশি সবকিছুতে ডমিনেটেড, মানে সবাইকে ডমিনেট করে আমি রাখবো। এটা কিন্তু মহিলারা করেন, একাধারে পুরুষরাও করে। আমি টাকা পয়সা রোজগার করছি, আমি তোমাকে কেন তার উত্তর দেব, তোমাকে জবাবদিহি কেন আরে করবো? মানে আমার পার্টনার সে টাকা পয়সা কত টাকা রোজগার করে আমি সেটা জানবো না, তাহলে পার্টনার নই তো। অবশ্যই তাহলে আমি তার অধীনস্থ কর্মচারী হয়ে গেলাম। এই এই আমি এই এই ভাবনা- জায়গাটা আমাদের ব্যাপারে একদম ভেঙে এই ভাবনাটাই কিন্তু সোসাইটিতে ছিল, যে একটা ছেলে একটা বউ মানে একটা বিয়ে করতে যাচ্ছে, তার বউ এমনকি এটা একটা, আমি জানি না এটা তুমি জানো কিনা, সেটা হচ্ছে যখন বিয়ে করতে যায় তখন একটা প্রথা আছে। মা এসে জিজ্ঞেস করছেন তুমি কি আনতে যাচ্ছ, আমি তোমার জন্য বাড়ির ঝি আনতে যাচ্ছি, দাসী আনতে যাচ্ছে। দাসী আনতে যাচ্ছি, ঝিটা তো আপগ্রেড হয়ে দাসিতে হ্যাঁ এসেছে। দাসী আনতে যাচ্ছি, তাই তো? মানে আমি আমার অধীনস্থ বা আমার ফ্যামিলির অধীনস্থ একটা কর্মচারী আনছে। ঠিক আছে। আমাদের রিসেন্টলি একটা ভিডিও মানে প্রচুর মানুষ দেখেছেন, সেটা হচ্ছে পুত্র বিদায় বলে, ঠিক আছে, যে আমি অ্যাবসলিউটলি বলবো যে মেয়েটিও যেমন তার নিজের বাড়ি ছেড়ে গিয়ে থাকছে, ছেলেটিরও উচিত তার নিজের বাড়ি ছেড়ে গিয়ে একটা কমন বাড়িতে থাকা। একদম। এবার এখানে একটা ইকোনমিক্যাল প্রশ্ন আসে যে এত বাড়ি কোথায় পাওয়া যাবে, ঠিক, কিন্তু সেটা যদি নাও সম্ভব হয়, অ্যাটলিস্ট সেই বাড়িটারই অন্য ফ্লোরে থাকা, যেখানে ছেলের বাড়ির কোনো ইনফ্লুয়েন্স মেয়েটির না, থাকে, সেটা কিন্তু একদমই কাম্য নয়। ঠিক কথা। ইটস এ ডিফারেন্ট। এটা বলতে পারে অনেকে যে অনেক তো গরিব মানুষ থাকে, তাদের কি বিয়ে করা উচিত না? আমি বলবো দেখো, প্রত্যেকটা ফ্যামিলির আলাদা আলাদা গল্প থাকে, সব ফ্যামিলির কিন্তু একরকম গল্প হয় না। তুমি গ্রাউন্ড লেভেলে দেখবে একরকমের গল্প, একটু ওপরে উঠলে একরকম গল্প, আপার লেভেলে ছেড়েই দাও। আমি বলবো সেখানে ছেলেটিকে কিন্তু দায়িত্ব নিতে হবে যে আমার ফ্যামিলির কোন রকম কোনো কুকথা বা অকারণ বাজে বা মন্তব্য তাদের ইনফ্লুয়েন্স তার স্ত্রীর ওপর না। না আসে। এই দায়িত্বগুলো যে সবাই নেয়, আজ এই সমাজের চেহারাটাই পাল্টে যাবে। কারণ একটা পরবর্তী প্রশ্ন তোমাদের কাছে, যেহেতু তোমাদের বন্ডিংটা মানে শহরে দাঁড়িয়েও অন্যরকম বলবো, সেটা হচ্ছে যে তাও তোমাদের কাছে জিজ্ঞাসা, এই যে মানে একটা বিয়ের একটা তো প্রথা, একটা দুটো মানুষের একসঙ্গে থাকার একটা অঙ্গীকার, বন্ধুত্বের একটা অঙ্গীকার, তার আগে কি মনে হয় যে লিভ ইনটা খুব জরুরি তাদের দুজনের, যে তারা একসঙ্গে সারা জীবন চলতে পারবে কিনা? ইনফ্যাক্ট এটা নিয়ে তো একটা ওয়েব সিরিজ হয়েছে, যে আমি নাম করছি না ওয়েব সিরিজটা, কিন্তু আমি এটা দেখেছি, আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে যে স্বামী স্ত্রী বিয়ে করার আগে, মানে স্বামী স্ত্রী নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বিয়ে করার আগে লিভ ইনে থাকছে, দুজনে দুজনকে জানার জন্য। এই নিয়ে আমার একটা শর্ট ফিল্ম আছে না, সেই শর্ট ফিল্মটা এরকম দেখানো হয়েছিল যে বাড়ির গার্জেনই বলছে একটা ছেলে মেয়ে, মানে সে তার জন পালিয়ে এসছে, তার জন পালিয়ে এসে ঠিক করছে তারা এখন লিভ ইন থাকবে, তখন তার জেঠু এসে বলছে না তোরা আগে লিভ ইন থাক, কারণ এখন মানুষকে বুঝিয়ে উঠতেই অনেক সময় লেগে যাচ্ছে, 24 বছরেও আমি আমার বউকে বুঝতে পারিনি, তাহলে তোরা কি করে বুঝতে পারবি? অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। লিভিনের উপকারিতা আছে, একদম উপকারিতাও অবশ্যই। হ্যাঁ, সেটা এবার যে যেমন, সবেরই ভালো মন্দ। ওই তো মানে যে যেরকম ডিপেন্ড করে সবকিছু, কিন্তু সেই মানুষটা আচ্ছা, আমাদের চারপাশে যে মহা সময়টা চলছে, যে প্রকৃতি, সে কিন্তু মানুষের এই রকম এটা ভালো এটা মন্দ এরকম বাইনারি মেনে সে চলে না, সবকিছুর মধ্যে ভালো মন্দ মিশিয়ে থাকে। এবার মানুষকে এডুকেটেড হতে হবে, শিক্ষিত হতে, যত দূর সম্ভব শিক্ষিত হওয়া যায়। প্রাতিষ্ঠানিক শিক্ষাটা কিন্তু আসল তারপরে তার বাইরে লোকে উন্নত করা, বোধগুলোকে উন্নত। ঠিক আছে, এটা ভাবতে শেখা। যেমন আমি এটা আমাকে সাংঘাতিকভাবে হল্ট করে, আমি কিন্তু মেয়ে হলে কোনোদিন বিয়ে করতাম না, এটা খুব বলছি, আমি কোনোদিন বিয়ে করতাম না, মানে আমি কল্পনাই করতে পারবো না আমি এটা অন্য বাড়িতে যাব, সেই বাড়ির ফ্যামিলি আমার উপরে মানে অঙ্গুলি হেলন করবে, এটা কল্পনাই করতে পারি না, আমি করতাম না। কিন্তু তার কারণ হচ্ছে এটা না, আমার নিজেকে একটা রিফিউজি বলে ফিল হয়, আমি অনেকভাবে ফিল করার চেষ্টা করি যে একটা মেয়ে, সে ছোটবেলা থেকে বড় হলো একটা ফ্যামিলিতে, তার বাবা তার মা সেটা কিন্তু তার মাতৃভূমি, সেইখানে তার রুট, সেখান থেকে সবটা ছিঁড়ে, তার পরিচয় ছিঁড়ে, তার সমস্ত কিছু ত্যাগ করে সে চলে এলো সম্পূর্ণটা অন্য জায়গায়। নতুন কাউকে বাবা মা আবার বলাটা খুব কঠিন। এবং নতুন একটা ফ্যামিলি, তার নতুন পরিচয়, এই যে আইডেন্টিটি ক্রাইসিসটা মেয়েদের তৈরি হয়, হাউ
হাউ ফানি, মানে আমি আমার নিজের আইডেন্টিটিটা ছেড়ে দেবো? হ্যাঁ, এখন এখানে প্রশ্ন উঠতে পারে যে আমি তাহলে কেন আমার সারনেম চেঞ্জ করেছি। এখানে দুটো কারণ আছে। একটা হচ্ছে আমার সারনেম চেঞ্জ করার প্রথম কারণ হচ্ছে আমি সামন্ত থেকে কিছু পাইনি। এটা আমার পার্সোনাল লাইফের একটা দিক, যেখানে হচ্ছে যতদিন আমি সামন্ত ছিলাম আমি কিছু পাইনি, মানে আমার সামন্ত যার দ্বারা দেওয়া আমি তার থেকে কিছু পাইনি সরলে। সে যখন আমাকে কিছু দেয়নি তাহলে আমার ওটা ক্যারি ফরওয়ার্ড করার মনে হয় না কোনো কারণ থাকতে পারে। এইটা মনে করে। এবং আমাকে চ্যাটার্জি অনেক কিছু দিয়েছে, তা আমি চ্যাটার্জিটাকে ক্যারি ফরওয়ার্ড করবো। এটা আমার একটা লাইফ। তবুও আমি বলবো, তবুও বলে তোমার রাখা আমি উচিত বলবো ছিল। কোনোদিন আমার মেন নামটা যেন যাজ্ঞসেনী চ্যাটার্জি থেকে কোনোদিন যাজ্ঞসেনী অন্য কিছু যেন না হয়, কেন ওটা তার জন্ম পরিচিতি, সেটাই একমাত্র। আমি সেই পরিচিতি ছেড়ে অন্য একটা জায়গায় চলে গেলাম, চলে গিয়ে সেটা তো আমার তো উদ্বাস্তু বলে মনে হয়। এবং এই যে প্রথম পরিচিতি শেষ আর আরেকটা দ্বিতীয় পরিচিতি শুরু, তার মাঝখানের যে অংশটা, যে নিজের ভেতরে যে নিজের লড়াইটা, সেখানে মেয়েটাকে ভেঙে চুরে শেষ করে আবার নতুন করে গড়তে হবে। নতুন করে তৈরি করা, এটা কিন্তু আমি ফিল করতে পেরেছি। এটা আমি একটা ছেলে হয়ে এটা ফিল করি। আমি বলছি আমার নিজেকে ওখানে আমি যদি বসাই, আমি নিজেকে রিফিউজি বলে মনে করবো, যে আমার একটা পরিচয়কে শেষ করে দেওয়া হয়েছে। এইটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। ইনফ্যাক্ট আলটিমেটলি যে জায়গাটায় আমার মানে ভাবনাটা গিয়ে পৌঁছয় যে সোসাইটি আমাকে ডিকটেট করবে যে তুমি এইভাবে থাকো, এটা আমার দ্বারা মেনে নেওয়া সম্ভব নয়। ঠিক। আবার একটু অন্য প্রসঙ্গে যাই, আবার বিষয় পরিবেশটা বেশ ভারী হয়ে উঠেছে না, কথাগুলো ভীষণ সত্যি, মানে এই সত্যি বলে বারবার উঠে হ্যাঁ চলতে থাকুক। তোমরা যত কন্টেন্ট বাড়াবে তত মানুষের ভেতরে যত হন্ট করবে, যত নেগেটিভ কমেন্ট আসবে, তাদের আতে ঘা লাগছে। আমাদের একজন দর্শক বলছেন, দর্শক ফোন করে বলছেন যে মানে খুব সুন্দর লাগলো আমার কথা। দর্শক কিন্তু চাইলে এইভাবে ভাবতে পারেন সমস্ত মানুষ একদম কেউ কিছু জানে না, এটা তো হয় না। আমরাও যেমন ভাবছি অন্যও ভাবছেন। একজন দর্শক তিনি বললেন আমাকে ফোন করে যে আপনাদের কন্টেন্টগুলো এরকম যে আপনারা না সবসময় একটা হ্যামার করছেন। আমার কথাটা শুনতে খুব ভালো লাগলো। রাইট, খানিকটা তো তাই। এটাই তো উদ্দেশ্য। এটা যতদিন চলবে এইভাবে এইভাবেই, মানে অনেক ইনফ্লুয়েন্সার এখন বেড়ে গেছে রাস্তায় গলিতে অলিতে, মানে সব জায়গায় এখন কন্টেন্ট ক্রিয়েটার। কিন্তু মানে তোমরা সত্যিকারের ভাবে ইনফ্লুয়েন্স করতে পারছো সমাজকে, এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড়। জানি না কতটুকু করতে পারছি, কারণ সবটাই তো আফটার অল ওই দর্শকের ওপর ডিপেন্ড করছে, তারা কোনটা নেবে কোনটা। আজকে আমি সাধারণ দর্শক, আমি যদি হ্যামার্ড হই তাহলে আর 5 জনও হচ্ছে। এটা এটা সত্যি কথা। এটা তোমরা সত্যি চালিয়ে যাও। আর এরপরে তোমাদের পরবর্তী প্ল্যানিং কি? পরবর্তী প্ল্যানিং আপাতত কিছুদিন এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। আগামী আরো কিছুদিন বেশ কয়েক করব, বছর তারপর দেখা যাক। তোমাদের কি অভিনয় জগতে আমরা দেখতে পাবো? এত সুন্দর তোমরা অভিনয় এটা তো আমাদের হাতে নেই। তুমি তো অলরেডি একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছো। একটা নয়, আমি মানে আপনার এই চোখে পড়েছে একটা, সেটাই তোমাকে 4টে কাজ করেছি। একটা হচ্ছে অনিকেত চট্টোপাধ্যায়ের একটা ছবিতে, আচ্ছা আরেকজনের একটা কাজ আমি এক্ষুনি তার নাম নিচ্ছি না, রিলিজ হলে সবাই দেখতে পাবে। এই তো শ্রীমন্ত, আমার বন্ধু শ্রীমন্ত চক্রবর্তী, ওনার ওই ফাটকা, ওটারই পোস্টার আমি দেখেছিলাম, জানুয়ারিতে রিলিজ করছে। আর আরেকটা হচ্ছে ওই কবিদার সঙ্গে একটা ছোট্ট কাজ করেছিলাম, ছোট্ট। আর আরেকটা যেন কি করলাম, ও আচ্ছা, নেহালদা সত্যিই আমাকে একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছিলেন, যে দারোগা মামুর কীর্তি বলে একটা সিনেমা হলো, ওইটাতে হ্যাঁ রঞ্জিত মল্লিক ওনার অপোজিটে স্ক্রিন শেয়ার করার মতো অভিজ্ঞতাও পেয়েছে। আমি এখনো পর্যন্ত, আমি সত্যি কথা বলতে কি, আমি ভীষণ রকম ওই ব্যবসায়িক চিন্তা ভাবনা নিয়ে চলা মানুষ। আমি ওই সরাসরি ইন্ডাস্ট্রিতে ঢুকতে আমারও নিজের খুব ইচ্ছে আছে। সেখানে তোমার অলরেডি একটা প্ল্যাটফর্ম আছে, ইন্ডাস্ট্রি একটা অন্য প্ল্যাটফর্ম দিচ্ছে, সেখানে তোমাদের রেডি প্ল্যাটফর্ম রয়েছে। হ্যাঁ, আমার বন্ধুরা আমাকে বলে যে এস্থেটিক দিকটা তুই দেখিস
আমি প্রিয়াঙ্কা দেখে business দিকটা দেখে। বিজনেস দিকটা আমি না সম্পূর্ণ তবে আমি একটা জিনিস বলবো, সেটা অন ক্যামেরা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যা কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্টের আইডিয়া গুলো বেশিরভাগটাই আমার, কিন্তু স্ক্রিপ্ট যে ডায়ালগস গুলো লেখে, Screenplay and ডায়ালগ গুলো dialogues. কিন্তু ও লেখে। ডায়ালগের লোক স্ক্রিপ্ট রাইটার, অ্যাক্টর, ডিরেক্টর, এখন আবার মেয়েও অভিনয় এখন মেয়ে কি দুর্দান্ত অভিনয় রকম ও তো ওর যে মানে সাধারণ চলাফেরার মধ্যে ও যে এক্সপ্রেশন গুলো দেয় সেগুলো যদি আমি একটু ক্যামেরার মধ্যে বসিয়ে- সেগুলো কিন্তু যে কোনো জায়গায় তুমি ওই সাধারণ ভাবে যদি কাউকে বলো কোনো বাচ্চাকে দিতে, আমার মনে হয় না সে দিতে পারবে। তোমরা যে শুট করো ধরো ক্যামেরা কে করে যখন তোমার শপের সময় দাদা আমাদের সঙ্গে একজন সিনেমাটোগ্রাফার মানে একদম প্রথম থেকে কি তাই হয়েছিল নাকি তোমরা নিজেরা করতে? প্রথম থেকে, এটা বলবো না, এটা একটা আমাদের একটা ওর স্টুডেন্ট, হ্যাঁ ওর ওর কাছে ছোট থেকে ও খুব প্রথমে নিজেরাই করতাম, নিজেরাই তারপর ও করতাম। শুরু করলো। তারপর ও বললো আমিও করব। এবার ও আসতো তখন ফোনে হতো, ফোনে শুট করে দিত। ক্যামেরায় তো শুট করছি আমরা বছর দুয়েক হলো। বছর দুয়েক, ফোনে শুট করতাম। তার আগে ফোনে শুট করতাম সব, বেশি আমাদের ওঠাটা কিন্তু ফোন দিয়ে। এখন একটা কি আইফোন না, সাধারণ ফোন। আমি আইফোনে বিশ্বাসী নই সত্যি। অ্যাকচুয়ালি তাই, কন্টেন্ট ভালো হলে সেটার জন্য ম্যাটারটার জন্য কন্টেন্টটাকে কন্টেন্টটা ম্যাটার করে, কন্টেন্ট, সাউন্ড আর পিকচার কোয়ালিটি, এই তিনটে তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যেন ভালো হয়, ক্লিয়ার হয়, মানুষের বুঝতে যেন সুবিধা হয় এবং এখানে গিয়ে যেন হিট করে। তোমার সাউন্ড যদি কম হয় তখনই সেই লোকটার মনে হবে অনেক সময় শোনা যাচ্ছে। পিকচার কোয়ালিটিটাও ম্যাটার করে না, করে না, আমারও মনে হয় যে একটু সাধারণ পিকচার কোয়ালিটি মানুষ কিন্তু দেখে, কিন্তু সাউন্ডটা খুব ক্লিয়ার। খুব clear। এই যে তোমাদের যে বিভিন্ন চরিত্রের ডিফারেন্সিয়েশন গুলো একই সঙ্গে, চাপা, বৌদিমন, তারপরে শাশুড়ি, ছেলে, এইগুলো কিভাবে তোমরা প্রিপারেশন নাও, মানে কিভাবে নিজের ফ্রিকোয়েন্সি মেনটেন করো? নিজেদের ফ্রিকোয়েন্সি মেনটেন করা বলতে, যে প্রথমে আমরা স্ক্রিপ্টিংটা হয়, স্ক্রিপ্টিং করে আমরা আলাদা আলাদা করে পার্ট তো শ্যুট হয়। তো সেখানে তারপর শেষ যে ট্রিকটা, সেটা আমি ওপেনলি বলতে চাইছি না, ওটা থাক, সাসপেন্স থাক, ওটা হাইডই থাক। মানে হ্যাঁ হ্যাঁ একদম। কিছু ক্যারেক্টারের ক্ষেত্রে কিছু এডিটেড ট্রিক নেওয়া হয় যাতে তাদের ক্যারেক্টারটা আলাদা করা যায়। এটা জানো তোমাদের অভিনয় তো রয়েছে, দুজনে পুরো ফাটিয়ে দিচ্ছ। আমার অভিনয়, ও মাঝে মধ্যে ভীষণ খুঁতখুঁতে, অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভীষণ। মাস্টার মশাই বিষয়টা এখনো হতে পারে। এটা কিন্তু বাড়িতে আমার তো মনে হয় কিছু কিছু জায়গায় হয়তো আমাকে ডমিনেট করতে চাই, আমি প্রচন্ড ঝগড়া করে নিই, প্রচন্ড ঝগড়া করি, জ্যাঠামিচি করি, কখনো কখনো একটু স্লিপ অফ টাংও হয়ে যায়, এটাও হয়ে যায়। এগুলো না থাকলে কি আর কেমিস্ট্রি তৈরি হয়? এরকমটা হয়েছে, অনেক স্ক্রিপ্ট লেখা আছে যেগুলো ওর ইগো ক্লাস করছে, আমার ভালো লাগছে না, আমার ইগো ক্লাস করছে, আমার ভালো লাগছে না, বলে সেগুলো শুটই করবো না, যাও করলাম না শুট। এরকমটাও হয়েছে অনেক অনেক সময়। স্ক্রিপ্ট আছে লিখে পড়ে আছে। লিখে পড়ে আছে, এগুলো করিনি, ওর পছন্দ হয়নি বলে ও বলছে আমি করবো না, ঠিক আছে করো না, করতে হবেই না, দরকার নেই। না, আমি এটা মুহূর্তে- কিছু, আমি যখনই সেটা করতে যাচ্ছি তখন বলছে আগে ওইখানটা ঠিক করতে হবে, তবে ওটা শুট করবো। হ্যাঁ তবে করবো, নাহলে করবো না। আমাদেরও ইগো ক্লাস প্রচুর হয়। এবার লাস্টলি তোমাদের কি জিজ্ঞেস করবো যে এখানে এসে তোমার কেমন লাগলো, আর আমাদের টকবকের দর্শকদের কি বলবে? টকবকের দর্শকদের তুমি বলো আগে। টকবকের দর্শকদের একটাই কথা বলার, যে আহ, কিছু ছেলে মেয়ে বা কিছু মানুষ তাদের কাজগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করছে, সেগুলোর একমাত্র জায়গা হচ্ছে আপনাদেরকে দেখানো এবং সোশ্যাল মিডিয়া। তাছাড়া বাইরে, এর বাইরে বলতে গেলে টকবকের প্রত্যেকটা মেম্বার, আমরা এসেছি অনেকক্ষণ, তো আসার পর যে ওয়ার্মনেসটা আমরা পেয়েছি, সেটার রিফ্লেকশনটা কিন্তু আমরা এখানে যে গল্পগুলো করলাম। একদম। তো এবার আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আপনাদের জানাতে হবে, এবং এরপর আরো অনেক এপিসোডস ওরা খুব কষ্ট করে, খুব সময় দিয়ে, খুব যত্ন করে কিছু কাজ করছে, আপনারা দেখলে সত্যিই খুব অনেক কিছু জানতে পারবেন আপনারা। এইটাই হচ্ছে সব থেকে বড় পাওনা। আমিও ওদের অনেক কন্টেন্ট দেখেছি, ভবিষ্যতেও দেখব। এরপর আরো অনেক মানুষ আসবেন, তারাও তাদের অভিজ্ঞতা, তাদের সমস্ত কিছু শেয়ার করবে। তো তোমরা সবাই মিলে দেখো, শেয়ার করো ভিডিওগুলো, তোমাদের কি কি মন্তব্য সেগুলো আমাদের জানিও, অবশ্যই আমরা তো অপেক্ষা থাকবোই। তুই বল। আমরা কিন্তু স্বরলিপি এইটা, আমি কিন্তু আমার সব জায়গাতেই এই যে ধরো এই যে পডকাস্ট এপিসোডটা তোমরা শুট করছো, এটাও তো একটা কাজ। তো এখানে এই যে অ্যাম্বিয়েন্সটা, সেটা যদি খুব আন্তরিক হয়,
কাজ করতে খুব ভালো লাগে। তো সেটা তো আমি পেয়েছি বা আমরা পেয়েছি। তো আমি টকবকের দর্শকদের একটা কথাই বলবো যে আপনারা টকবকের প্রতিটা এপিসোড দেখুন। প্রচুর গুণী মানুষ আসছেন। তারা ইন্টারভিউ বলবো না, এটা একটা আড্ডার মতো। তারা আড্ডা একদমই তাই। দিচ্ছেন, আবার আড্ডা দিতে দিতেই এমন অনেক কিছু বলছেন যেটা হয়তো আপনাদেরকে অনেক কিছু হেল্পও করতে পারে। ঠিক আছে? যে প্রত্যেকটা মানুষকে তো স্ট্রাগল করতে হয়। স্ট্রাগলের হয়তো কিছু সূত্র খুঁজে পেতে পারেন। তো সেই জায়গা থেকে টকবকের প্রতিটা এপিসোড দেখুন, আমি তো দেখছি। আর আরেকটা জিনিস যেটা বলার সেটা হচ্ছে প্রিয়ার নবীর ভিডিওগুলো কিন্তু সঙ্গে দেখতে থাকি। এটা সবাই এমনিই দেখে, এটা প্রচুর দর্শক। আর যে কথাগুলো বলে তার জন্য বিগ হাগ ফর ইউ গাইজ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কেমন লাগলো সেটা আমাদেরকে অবশ্যই জানান। এই দুজনের মাঝখানে আমি বিশাল এনজয় করেছি। সব থেকে বড় কথা, অন ক্যামেরার বাইরেও অফ ক্যামেরা আমাদের এত সুন্দর সুন্দর আলোচনা হয়েছে, সব তো একটা এপিসোডের মধ্যে বলা সম্ভব নয়। তো তার জন্য ওরা যদি চায় আবার একটা না হয় পার্ট আসবে, যদি আপনারা চান, ওরা যদি চায়, ওরা যদি সময় দিতে পারে, এখন ব্যস্ত মানুষ, তাহলে আবার একটা এপিসোড আসবে। ততক্ষণ আপনাদের কেমন লাগলো আমাকে জানান, আর সাবস্ক্রাইব এটা ভুলে গেলে কিন্তু চলবে না, ঠিক আছে? আর পরের এপিসোড আসছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ stay tuned।